বাংলায় যখন এরকম কথা বলি, কিন্তু তাও, তবে তা বললেও, তা সত্ত্বেও ইত্যাদি রকমের যে অর্থগুলো আমরা বাংলাতে বলে থাকি, এগুলো যখন ইংলিশে করা হয় তখন কেমন ধরনের ওয়েতে করলে আমরা লাইনগুলোকে আরও স্মার্ট সাউন্ড করাতে পারি। আজকের আলোচনার বিষয় হলো সেটাই। তোমরা জানো আমি বাংলা থেকে ইংলিশে বিশেষ ধরনের কিছু স্ট্রাকচার ফলো করে কিভাবে লাইন অতি সহজে বানানো যায় তার উপরে একটা সিরিজ কন্টিনিউ করছি। আজকে তার 12তম ভিডিও। এই ভিডিওতে আমি এই বিষয়টাই আলোচনা করছি যে কিভাবে একটা বিশেষ এক্সপ্রেশনের ব্যবহার করে এই জাতীয় বিভিন্ন রকমের অর্থ একটা মাত্র এক্সপ্রেশন দিয়েই তোমরা বোঝাতে পারো। এসো দেখে নাও এই বিশেষ ধরনের ফরম্যাটটা, যা দৈনন্দিন জীবনে লাইন বানাতে অনেক সাহায্য করতে পারে। আজকে আমি এখানে যে লাইনগুলো লিখেছি, লাইনগুলো একটু বড় বড়, বেশ কিছু কনসেপ্ট আছে এখানে বুঝতে হবে। তার জন্য আমি একটু ডিফারেন্ট টাইপের থিওরি থেকে লাইনগুলোকে বোঝাবো। এখানে যে কটা লাইন আছে সব কটা লাইনের মধ্যে দেখতে পাবে একটা বিশেষ ধরনের কন্ট্রাস্ট তৈরি করা হয়েছে, অর্থাৎ দুটো লাইনের মধ্যে একটা পার্থক্য রয়েছে, একটা যেন আরেকটার একটু অপোজিট বলতে পারি আমরা। এরকম সেন্সে আমরা বিশেষ ধরনের এখানে একটা স্ট্রাকচার দেখব। এখানে আমরা যে বিশেষ স্ট্রাকচারের ব্যবহার দেখব সেটা হলো হ্যাভিং সেড দ্যাট। এই হ্যাভিং সেড দ্যাট ব্যবহার করে আমরা ভিন্ন ভিন্ন রকমের অর্থ বোঝাতে পারি। কেমনভাবে হয় সেটা এখান থেকে দেখো। এই যে বিশেষ এক্সপ্রেশনের কথাটা আমি বলছি, এটা ইউজ করলে দৈনন্দিন জীবনের লাইনগুলো অনেক স্মার্ট সাউন্ড করবে যদি ইংলিশে বলার চেষ্টা করো। ফ্লুয়েন্সি আনতে গেলে এই বিশেষ ধরনের এক্সপ্রেশনগুলোকে শিখে রাখা খুব দরকার। একরকম প্রসেসে লাইন বানালে চলবে না। ওকে, দেখো কি বলছে। সে কৃপণ, লাইনটাকে আগে ভালোভাবে বোঝো কি ধরনের কথা বলা হলো। সে কৃপণ, তারপরের লাইনে বলছে তা সত্ত্বেও সে তার জন্মদিনে অনেক খরচ করেছিল। এখন বিষয়টা হলো এই লোকটা হলো কৃপণ, তার পক্ষে কিন্তু খরচ করাটা সঠিক মানে সেই লজিক অনুযায়ী যাচ্ছে না। তা সত্ত্বেও সে খরচ করেছিল, তাহলে একটা লাইন আরেকটা লাইনের জন্য অপোজিট সেন্স আসলো। আর এখানে আছে তা সত্ত্বেও এর ব্যবহার। এরকম ধরনের যখন সেন্স আসে সেক্ষেত্রে আমরা হ্যাভিং সেড দ্যাট ব্যবহার করতে পারি। বর্তমান দিনে হ্যাভিং সেড দ্যাটের ব্যবহার খুব হচ্ছে, সেই জন্য এই বিশেষ স্ট্রাকচারটাকে বুঝে নেওয়া খুব দরকার। অবশ্যই আমরা এই হ্যাভিং সেড দ্যাট ইউজ না করে কনজাংশনের মাধ্যমে এই অর্থ বোঝাতে পারি, যেমন অল দো এগুলো খুব ইউজ করতে পারি এখানে এই ধরনের সেন্সে। এছাড়া ইয়েট, স্টিল এগুলোর ব্যবহারও প্রয়োজন মতন করা যেতে পারে। আবার সিম্পল সেন্টেন্স করে ইন স্পাইট অফ, ডেসপাইট এগুলোর ব্যবহারও কিন্তু করা যায়। তবে হ্যাভিং সেড দ্যাট একটা বিশেষ ধরনের স্ট্রাকচার, সেটা তোমাদের শিখে রাখতে হবে যদি স্মার্ট সাউন্ড করতে চাও। তো লাইনটা যদি ট্রান্সলেট করি, সে কৃপণ অর্থে প্রথমে সেই অর্থে হি লিখলাম, কৃপণ অর্থে বলতে পারি কি মাইজার। তো হি ইজ আ মাইজার লিখলাম। সে একজন কৃপণ বা কিপ্টে লোক। তারপরে তা সত্ত্বেও, এই তা সত্ত্বেও অর্থে এখানে আমরা হ্যাভিং সেড দ্যাট লিখব। যখন জানবে একটা লাইন আরেকটা লাইনের কন্ট্রাস্ট হবে, একটা লাইন আরেকটা লাইনের যেন বিপরীত একটা অর্থ এরকম বোঝাবে, তখন সেক্ষেত্রে ডিফারেন্ট কনসেপ্টটা যেই প্রেজেন্ট করতে যাবে তার আগে হ্যাভিং সেড দ্যাট লিখতে হয়। তো হ্যাভিং সেড দ্যাট লেখার পরে পরের অংশটা লিখব, সে তার জন্মদিনে অনেক খরচ করেছিল। তো হি স্পেন্ট, খরচ করেছিল মানে স্পেন্ড থেকে স্পেন্ড করতে পারি সিম্পল পাস্ট টেন্সে। হি স্পেন্ট অনেক খরচ, টু মাচ, এক কথায় টু মাচ লিখলেই হয়ে যাবে অনেক খরচ করা। এখান থেকে অর্থটা বুঝে যাব আমরা সবাই যে টু মাচ স্পেন্ড করেছে মানে খরচ করেছে, টাকা খরচ করেছে। হি স্পেন্ট টু মাচ তার জন্মদিনে অন হিজ বার্থডে, অন হিজ বার্থডে। তাহলে এই লাইনটার মধ্যে থিওরিটা বোঝার চেষ্টা করো। এখানে বলা হয়েছে হি ইজ এ মাইজার, সে একজন কিপ্টে লোক, কৃপণ। অন্যদিকে বলা হচ্ছে হি স্পেন্ট টু মাচ অন হিজ বার্থডে। কিপ্টে লোক যখন, এটা হওয়া সঠিক নয়, তা সত্ত্বেও হলো, সেই জন্য এই এক্সট্রা পার্টটা যেই আমরা লিখতে গেলাম যেটা কিনা অপোজিট সেন্স বোঝাচ্ছে, তখন সেইটা বোঝাতে হ্যাভিং সেড দ্যাট যোগ করলাম। এই বিশেষ স্ট্রাকচার ইউজ করে বাকিগুলো করব। এখানে প্রত্যেকটা লাইন দেখো কত সহজেই আমরা ট্রান্সলেট করে ফেলতে পারি। তার গাড়ি আছে কিন্তু তাও সে একেবারেই গাড়ি চালাতে পারে না।
গাড়ি আছে কিন্তু গাড়ি চালাতে পারে না, এই যে অর্থটা একে অপরের অপোজিট থিওরি এসে গেল। এখানে হ্যাভিং সেড দ্যাট ইউজ করা যাবে। এখানে কিন্তু তাও এরকম অর্থে আমরা ব্যবহার করতে পারি হ্যাভিং সেড দ্যাট। তাহলে লাইনটা হবে এইভাবে, তার গাড়ি আছে, তো এখানে হি দিলাম, হি একটা গাড়ি আছে, ধরো হি হ্যাজ এ কার, হি হ্যাজ এ কার, ফুল স্টপ। কিন্তু তাও এই অর্থে হ্যাভিং সেড দ্যাট লিখবো, লেখা যাক হ্যাভিং সেড দ্যাট, হ্যাভিং said that সে একেবারেই গাড়ি চালাতে পারে না, তো he cannot চালাতে পারে না, তাই জন্য cannot হলো। he cannot কি drive at all, he cannot drive at all মানে গাড়ি চালাতে পারে না, একেবারেই পারে না, তাই জন্য at all যোগ করলাম একেবারেই অর্থে। তো হি হ্যাজ এ কার, তার গাড়ি থাকাটার ঠিক অপোজিট বিষয় হলো গাড়ি না চালাতে পারাটা। গাড়ি যখন আছে চালাতে পারাটা সঠিক ছিল, কিন্তু সেটা হলো না, লজিক অপোজিট হয়ে গেল, এরকম সেন্সে হ্যাভিং সেড দ্যাট ব্যবহার হলো। আর বাংলার অর্থগত দিক থেকে লক্ষ্য করো, কিন্তু তাও এই সেন্স অনুযায়ী আমরা হ্যাভিং সেড দ্যাট ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু খেয়াল রেখো, কনজাংশন ইউজ করে করলে অবশ্যই যে কথাগুলো আগে আমি বললাম, স্টিল, ইয়েট, তারপরে দো, অলদো ইত্যাদি রকমের বিভিন্ন কনজাংশনের ব্যবহার করে, বা সিম্পল সেন্টেন্সে ডিসপাইট, ইনস্পাইট অফ, এগুলো ইউজ করে আমরা এই ধরনের লাইন কিন্তু বলে থাকি। কিন্তু আজকে আমরা শিখছি হ্যাভিং সেড দ্যাটের ব্যবহার কোন কোন থিওরি অনুযায়ী অ্যাপ্লাই করতে পারি সেটা বুঝে নাও। পরেরটা, বাক্সটা অকেজো, তবে তা বললেও একটা বাচ্চা এটার সঙ্গে খেলতে পারে। বাক্সটা অকেজো, ওতে দিয়ে কোনো কাজ হবে না, কিন্তু তাই বলে একদম যে কিছু করা যাবে না তা কিন্তু নয়, একটা বাচ্চা এটার সঙ্গে খেলতে পারে। তো এখানে একটা লাইন আরেকটা লাইনের জন্য একটু কন্ট্রাস্ট হয়ে গেল, অপোজিট সেন্স হয়ে গেল। এই সেন্সে এখানে লেখা আছে তবে তা বললেও, এরকম অর্থে হ্যাভিং সেড দ্যাট। ওয়ার্ড বাই ওয়ার্ড গেলে হ্যাভিং সেড দ্যাটের উপযুক্ত মিনিং কিন্তু এরকমভাবে বলতে পারি, তবে তা বললেও। তো সেই সেন্স অনুযায়ী ট্রান্সলেট করলে, বাক্সটা অকেজো, দ্য বক্স, বাক্সটা হয় অকেজো, ইজ ইউজলেস, অকেজো মানে ইউজলেস বলতে পারি, ফুল স্টপ। তবে তা বললেও, হ্যাভিং সেড দ্যাট, একদম সহজ সরল বিষয়, লিখে দাও। দেখো কত সহজে প্রত্যেকটা লাইন একটা নির্দিষ্ট স্ট্রাকচার মেনটেন করলেই আমরা করতে পারছি, খুব বেশি ভাবতে হচ্ছে না। তবে তা বললেও হ্যাভিং সেড দ্যাট, একটা বাচ্চা এটার সঙ্গে খেলতে পারে, একটা বাচ্চা এটার সঙ্গে খেলতে পারে, একটা বাচ্চা মানে আ চাইল্ড এটার সঙ্গে খেলতে পারে, পারা না পারা অর্থে ক্যান ব্যবহার করি, তাহলে ক্যান লিখবো। আ চাইল্ড ক্যান এটার সঙ্গে খেলতে পারে, এরকমভাবে বলতে পারি। আ চাইল্ড ক্যান স্টিল প্লে উইথ ইট, এটা বলতে পারি। ক্যান স্টিল যদি এখানে একটা জুড়ে দিই, লাইনটা আরও একটু গ্রিপ পাবে, ভালো, আরও ভালো সাউন্ড করবে। সেড দ্যাট আ চাইল্ড ক্যান স্টিল প্লে উইথ ইট, প্লে উইথ এটার সঙ্গে খেলতে পারে, সঙ্গে অর্থে ইট লিখলাম, প্লে উইথ ইট হলো। তাহলে হ্যাভিং সেড দ্যাটের ব্যবহার আবারও একবার কন্ট্রাস্ট অনুযায়ী হলো, তবে তা বললেও বাংলায় যখন বলছি এরকম অর্থ অনুযায়ী এটা আমরা ইউজ করলাম। পরেরটা দেখো, তার ট্রেন দেরি করেছিল, তাহলেও সে এলাকাটা ঘুরে দেখার সময় পেয়েছিল। তার ট্রেন দেরি করেছিল, তো ট্রেনটা যখন দেরি করলো তাহলে তার তো হাতে সময় থাকার কথা নয়, কিন্তু তা সত্ত্বেও সে কিন্তু এলাকাটা ঘুরে দেখার সময় পেয়েছিল, অপোজিট কন্ট্রাস্ট চলে আসলো। তো সেই সেন্সে এখানে তাহলেও অর্থে আমরা ব্যবহার করতেই পারি হ্যাভিং সেড দ্যাট। তাহলে সেক্ষেত্রে লাইনটা এইভাবে বলতে পারি, তার ট্রেন দেরি করেছিল, তো হিজ ট্রেন ওয়াজ লেট, তার ট্রেন দেরি করেছিল, হিজ ট্রেন ওয়াজ লেট, তাহলেও ফুল স্টপ দাও, তারপরে হ্যাভিং সেড দ্যাট, হ্যাভিং সেড দ্যাট, তাহলেও সে এলাকাটা ঘুরে দেখার সময় পেয়েছিল। হি গট, সময় পেয়েছিল, হি গট টাইম বলতে পারি। হি গট টাইম কিসের জন্য না, ঘুরে দেখার, মানে কি এক্সপ্লোর করা বলতে পারি, টু এক্সপ্লোর দ্য এরিয়া, এরকমভাবে গট টাইম টু এক্সপ্লোর the area,
his train was late. Having said that, he got time to explore the area. তাহলে his train was late এই বিষয়টা আর তার কাছে যে সময় ছিল সে এরিয়াটা ঘুরে বেড়ালো, লেট হওয়া সত্ত্বেও এই সেন্স অনুযায়ী কিন্তু একে অপরের সাথে যাচ্ছে না। তো সেখানে হ্যাভিং সেড দ্যাট এর ব্যবহারটা একদম যথাযথ হয়েছে, তাহলেও অর্থে হ্যাভিং সেড দ্যাট এখানে ইউজ হতে দেখলাম। পরের লাইনটা দেখো, এই কলাটা বীজে ভরা কিন্তু আবারও এর স্বাদ বেশ ভালো। এই কলাটা বীজে ভরা, বীজে যখন ভরা হয় তো খেতে ভালো নাও লাগতে পারতো, কিন্তু সেরকমটা হলো না, কলাটা খেতে বেশ ভালো লাগলো, তাহলে সেই সেন্সে অপোজিট হয়ে গেল। তখন সেই অর্থে আমরা লিখতেই পারি হ্যাভিং সেড দ্যাট কিন্তু আবারও অর্থে। তাহলে এই কলাটা বীজে ভরা, দিস বানানা বীজে ভরা, বলতে পারি ইজ ফুল অফ সিডস, এরকম কথা বলতে পারি, ইজ ফুল অফ সিডস, রাইট। কিন্তু আবারও, এই কিন্তু আবারও সেন্সে হ্যাভিং সেড দ্যাট জুড়ে দেব। হ্যাভিং সেড দ্যাট বাংলাতে আমরা অনেক সময় এরকম ভাবে বলে থাকি, তাই না, যে কিন্তু আবারও এই কলাটা বীজে ভরা কিন্তু আবারও এর স্বাদ বেশ ভালো, এটা আমায় মানতেই হবে, এরকম একটা সেন্সে। তো দিস বানানা ইজ ফুল অফ সিডস, হ্যাভিং সেড দ্যাট বলার পর একটা কমা এখানে অবশ্যই দিতে হবে। তারপর এর স্বাদ বেশ ভালো, ইট টেস্টস, স্বাদ বেশ ভালো, ইট টেস্টস কোয়াইট গুড বলতে পারি, কোয়াইট গুড, কোয়াইট বেশ ভালো, ইট টেস্টস কোয়াইট গুড। তাহলে দেখো এখানে স্বাদ ভালো হওয়াটা আর কলাটার যে ফুল অফ সিডস হওয়াটা একে অপরের একটু ডিফারেন্ট কনসেপ্ট বোঝাচ্ছে, বা বলতে পারে একটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে, অপোজিট টাইপের সেন্স আসছে। তা সত্ত্বেও এই সেন্স অনুযায়ীটা বোঝাতে বা কিন্তু আবারও এই ধরনের অর্থটা বোঝাতে আমরা হ্যাভিং সেড দ্যাট অবশ্যই ইউজ করতে পারি। পরেরটা, রেস্টুরেন্টটা পুরনো দেখায় অথচ খাবারটা দারুণ সুস্বাদু। এখানে শব্দটা ব্যবহার করেছি অথচ, এরকম অর্থেও আমরা ব্যবহার করতে পারি হ্যাভিং সেড দ্যাট। রেস্টুরেন্টটা পুরনো দেখায় অথচ খাবারটা দারুণ সুস্বাদু। দেখতে পুরনো, দেখে মনে হচ্ছে কি নোংরা, হয়তো ভালো নয়, ওল্ড হয়ে গেছে, দেয়াল ফেয়াল হয়তো খসে পড়ছে, তাই না, কিন্তু তা সত্ত্বেও ওখানে খাবারটা অসাধারণ খেতে, এরকম সেন্সে অপোজিট থিওরি চলে আসলো। সেই অপোজিট থিওরি যেহেতু চলে আসছে সেই সেন্সে আমরা হ্যাভিং সেড দ্যাট করে বলতে পারি। রেস্টুরেন্টটা পুরনো দেখায়, তাহলে দ্য রেস্টুরেন্ট পুরনো দেখায়, দেখায় মানে লুকস বলতে পারি, সিম্পল প্রেজেন্ট টেন্সে সব সময় দেখায়, লুকস ওল্ড হলো, দ্য রেস্টুরেন্ট লুকস ওল্ড অথচ হ্যাভিং সেড দ্যাট, হ্যাভিং সেড দ্যাট খাবারটা দারুণ সুস্বাদু, খাবারটা দারুণ সুস্বাদু। তাহলে দ্য ফুড, খাবারটা, দ্য ফুড দারুণ সুস্বাদু, ইজ ভেরি ডেলিশিয়াস, এরকম ভাবে বলতে পারি, ইজ ভেরি ডেলিশিয়াস হলো। The restaurant looks old, having said that the food is very delicious. তাহলে এখানে যে লাইনটা দেখলাম এটার মধ্যেও হ্যাভিং সেড দ্যাট একটা কন্ট্রাস্ট তৈরি করলো, যেটা অথচ অর্থে ব্যবহার করা হলো। তো দেখতে পেলে হ্যাভিং সেড দ্যাট ভিন্ন ভিন্ন অর্থ অনুযায়ী ব্যবহার আমরা করতে পারি। বেসিক্যালি হ্যাভিং সেড দ্যাটের ইউজটা দুটো লাইনের মধ্যে যখন কন্ট্রাস্ট হবে, মানে একটা লাইন যদি এরকম দেখতে লাগে আরেকটা লাইন এরকম দেখতে লাগবে, অপোজিট টাইপের হবে, এক্স্যাক্টলি অপোজিট না হলেও কিছুটা অন্তত বলতে পারি যে একটা ভিন্ন স্বাদ দেবে। যখন এরকম একটা অপোজিট সেন্স আসবে সেই কন্ট্রাস্টটা ক্রিয়েট করবে হ্যাভিং সেড দ্যাট ইউজ করে লাইন বলতে পারো। তবে হ্যাঁ, খেয়াল রাখবে হ্যাভিং সেড দ্যাট কিন্তু লাইনকে জোড়ে না, হ্যাভিং সেড দ্যাট কিন্তু কোনো জয়নার নয়। হ্যাভিং সেড দ্যাট প্রত্যেকটা ক্ষেত্রে দেখো ফুল স্টপের পরে আমরা দ্বিতীয় লাইন শুরু করার সময় লিখেছি, এবং হ্যাভিং সেড দ্যাট লেখার পরে কমা দিয়ে পরের পার্টটা কিন্তু আমরা বলছি। তাই জন্য এটাকে কনজাংশন হিসেবে ধরবে না, এটা ডিফারেন্ট একটা এক্সপ্রেশন, যেটা কিনা বলতে পারো দুটো লাইনের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে সাহায্য করছে, এরকম অর্থে এটা আমরা ব্যবহার করছি।
তো এই যে বিশেষ এক্সপ্রেশন বা একটা ফ্রেজ হিসাবে ওটাকে বলতে পারি, এটার ব্যবহারটাকে শিখে রাখো। দৈনন্দিন জীবনের লাইন বানাতে এই বিশেষ স্ট্রাকচারটা খুব হেল্প করে। অনেক লাইন বর্তমান দিনে আমরা এরকম শুনছি, তাই জন্য এর ব্যবহারটা কিন্তু শিখে রাখা দরকার আছে। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। আমাকে জানিও কেমন লাগলো এই ভিডিওটা। কোথাও কোনো কনফিউশন থাকলে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। ভিডিওটা যদি বেশ ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না। যদি মনে হয় ইনফরমেশান পেয়েছো ভালো, শিখতে পারলে কিছু, তাহলে লাইকটা করো আর শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের মধ্যে। আর কমেন্ট সেকশানে জানিও যদি কোনো নির্দিষ্ট টপিকের উপরে ভিডিওর প্রয়োজন হয় সেটাও। আর হ্যাঁ, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।